ত্রিপুরার রাজনীতি আজ এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে আছে। শাসক শিবিরের দুই দলের সংঘাত এখন প্রকাশ্যে। দাবি দেওয়া ও আন্দোলনের ময়দানে বিরোধীদের ছাড়িয়ে গেছে শাসক জোটের শরিক তীব্রামথা। বিভিন্ন ইস্যুতে নানান কৌশলে সরকারের ওপর চাপ বাড়াচ্ছে তারাই। এদিকে 2018-তে ক্ষমতা হারাবার পর 2025 সালে রাজনীতিতে এসে দেখা যাচ্ছে বিরোধী দল হিসেবে বামফ্রন্টের কণ্ঠ আবারও কিছুটা জোর পাচ্ছে। প্রশ্ন হলো, এই কণ্ঠ কতটা বাস্তব সমস্যার প্রতিফলন আর কতটা রাজনৈতিক পুনর্জাগরণের প্রচেষ্টা। অনেকেই বলছে রাজ্যের বেকার যুবক কাজ খুঁজে পাচ্ছে না, মাদক ছুঁয়ে ফেলছে নতুন প্রজন্মকে, নারী নিরাপত্তা প্রশ্নের মুখে। আর রাজনীতি তো চলছেই, কিন্তু মানুষের পাশে কে আছে? শাসক দল বলছে উন্নয়ন হচ্ছে, বামফ্রন্ট বলছে ভয় আর অন্যায়ের রাজ্য গড়ে উঠেছে। মোট কথা, ত্রিপুরার রাজনীতি এখন অভিযোগের ঠাসা। আইন শৃঙ্খলা, বেকারত্ব, মাদক, গণতান্ত্রিক অধিকার সবই শিরোনামে। ত্রিপুরার সাধারণ মানুষ আজ বাম ডান শাসক বিরোধী এসব রাজনৈতিক রেখার ওপরে উঠে একটাই উত্তর খুঁজছে: মানুষের জীবন কি নিরাপদ? মানুষের ভবিষ্যৎ কি নিরাপদ? কোন দিকে এগোচ্ছে মানুষের ভবিষ্যৎ? তবে রাজনৈতিক দলগুলোর একে অপরের বিরুদ্ধে অভিযোগ আর তির্যক মন্তব্যের ঊর্ধ্বে উঠে মানুষ জানতে চায় রাজ্যের বিভিন্ন ইস্যু, বিভিন্ন দলের অবস্থান কি। আর সেই উত্তর খুঁজতেই আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্য রাজনীতির বিভিন্ন দিক এবং বিভিন্ন ইস্যুতে বামফ্রন্টের অবস্থান নিয়ে আলোচনা করতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট বাম নেতৃত্ব তথা প্রাক্তন বিধায়ক রতন দাস। স্বাগত দাদা আপনাকে। নমস্কার। যেটা আজ প্রথমেই জানতে ইচ্ছে করছে আপনার কাছে, যে আপনাদের নজরে বা আপনার নজরে রাজ্যবাসী কেমন আছে আর বর্তমানে, এবং বিগত 7.5 বছরে রাজ্য কতটা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন? প্রশ্নটা তো দুটো পার্ট আছে, রাজ্যবাসী কেমন আছে আর রাজ্যের উন্নয়ন কেমন হয়েছে। রাজ্যবাসী কেমন আছে তার উত্তর রাস্তায় গেলে, পথে নামলে, বাজারে বন্দরে হাঁটলে বোঝা যায়। আমি উদাহরণ দিই, দুদিন আগে বটতলা বাজারে একজন জিজ্ঞেস করছে আমাকে, দাদা এরা কবে যাবে, আমাকে বলছে। এবং তারই আরেকটা পার্ট, গিয়ে যে একটা লোককে একটা সুখ দুঃখের কথা বলবো, পরামর্শ করব, সরকার পক্ষের কথা বলছি আর কি, এমন একটা লোক নেই যাদের কাছে গিয়ে কথা বলতে পারি মনটা খুলে। তো এই হচ্ছে ব্যাপার। আর বিজেপিকে যারা ভোট দিয়েছিল 2018-তে, তাদের মধ্যে একটা বড় অংশ এখন রিয়েলাইজেশনে মানে আসছে আর কি, এরকম কথা বলছে যে মানে ভোট দিয়েছিলাম তাদের কথা বিশ্বাস করে, এখন তো দেখছি যা করেছি এটা হয়তো পরিষ্কারভাবে এরকম বলে না, কিন্তু কথা বললেই বোঝা যায় এটা তো মানে ঠকে গেছি আর কি। মানে এমনটা তো আশা করিনি। কাজী এরা যাক, এরা কবে যাবে। আচ্ছা, আমি সিপিআইএম গতভাবে আমাদের কথাটা নাই বা বললাম, মানুষ যে বলছে, একটি লোক এই সরকারের প্রশংসা অন্তত পক্ষে আমি শুনিনি। আচ্ছা, ওকে, আপনি তাহলে বলছেন যে রাজ্যবাসী এই মুহূর্তে এই সরকারকে চাইছে না এবং আপনাদের কাছে জানতে চাইছে যে সরকার কবে যাবে। ওকে, আর উন্নয়নের কথা বলছিলাম, বিগত 7.5 বছরে উন্নয়নের নিরিখে আপনাদের থার্মোমিটারে কতটা পারদ চড়ল? এটা তো মুখ থুবড়ে পড়েছে। লেফট ফ্রন্ট ডেভেলপমেন্ট যে জায়গাতে মানে পৌঁছেছিল, সেই জায়গাতে থেকে তো এগিয়ে যাওয়ার কথা। 7.5 বছরে বামফ্রন্টের করা যে উন্নয়ন, সেটাকে ওরা অনেকাংশে ধ্বংস করেছে। বামফ্রন্ট যেটা করে যেতে পারেনি, বামফ্রন্টের করার পাইপলাইনে ছিল, এই কাজগুলো ওরা করতে পারেনি, শেষ করতে পারেনি। উদাহরণ দিয়ে বলতে পারি, অজস্র উদাহরণ আছে, এ করতে পারেনি। এবং নতুন কিছু করে দেখানো তাদের হিম্মত নেই। এই দলের যে অবস্থা, এই সরকারের যে চরিত্র, ওরা সৃজনশীল কিছু করবে এটা নেই, চোখের সামনে নেই। আমি আগরতলা দিয়েই বলছি, যেহেতু প্রশ্নটা না, আমি উদাহরণ দিই, চট করে মনে হবে আমি সাবস্টেন্সিয়েট করে কথা বলবো।
এখান থেকে সোজা গেলে একটা ধারণা তো আছে যে বিরোধীরা বিরোধিতা করার জন্যই কথা না, আমরা অবশ্যই আপনার কাছ থেকে উদাহরণ চাই। সেটা উদাহরণ আমি আপনি যেটা বলছি, বললেন যে ধ্বংস করে ফেলে, আমি বলছি উদাহরণটা কিরকম। ত্রিপুরা রাজ্যের যে রাস্তাঘাট, গ্রাম থেকে শহর, ইভেন জাতীয় সড়ক, যেটা লেফট ফ্রন্টের আমলে কবেই শেষ হয়ে যেত কাজ, অবস্থাটা কি আমি ব্যাখ্যা করলে সময় লাগবে, দরকার নেই। ভেঙে চৌচির নতুন যে রাস্তা ওরা করছে, কোথাও কোথাও বামফ্রন্টের রাস্তাগুলি যে একটু মানে স্নো পাউডার মাখিয়ে যে কসমেটিক ডেভেলপমেন্ট, নতুন তো তেমন কিছু নেই, ওটা করছে। সেক্ষেত্রেও বা নতুন যাই করছে তার কাজের ক্ষেত্রে এমন ভয়াবহ দুর্নীতি, রাস্তা করার পরেই ভেঙে যাচ্ছে। রাস্তা যে ঢালাইয়ের যে থিকনেস বিভিন্ন হয়, পিচেরই হোক আর সিমেন্টেরই হোক, সেই রাস্তা ভেঙে যাচ্ছে। এবং গোটা রাজ্যের রাস্তাঘাট মানুষের সঙ্গে কথা বললেই বোঝা যায়। এটা নাম্বার একটা উদাহরণ বললাম আমি। দ্বিতীয়ত আগরতলা শহরের যে স্মার্ট সিটি বলে যে কাজ হচ্ছে, তার যে ড্রেইনের যে কাজ দেখবেন, বা আগরতলা শহরের যে পরিচ্ছন্নতা যে একটা প্রয়োজন আছে, একটা পুজো গেছে, কি অবস্থা আগরতলা শহরের। গোটা শহরটাকে অর্ধ ডাস্টবিনে পরিণত করেছে ওরা, কোনো পরিকল্পনা নেই, একেবারে পরিকল্পনাবিহীন কাজ চলছে। এখানে একটা প্রশ্ন অনেকেই নাগরিক সমাজ করে, আগরতলা স্মার্ট সিটির কথা আপনি তুললেন। নাগরিক সমাজ বলে যে 2015 সালে স্মার্ট সিটির কাজ শুরু হয়েছিল, তখন বামফ্রন্ট ছিল। এখন যখন পরিকল্পনার কথা যখন হয়, তখন পরিকল্পনার দায়ভার কিন্তু পূর্বতন সরকারের কাঁধেও কিছুটা যায়। একদম পুরো মাত্রাতেই তো আমরা নেব, আমরা না করছি কোথায়? আমরা যে পরিকল্পনা করেছিলাম সেই পরিকল্পনায় কি ওরা আছে? তা তো নেই। এখন যে কাজ হচ্ছে এই কাজের তো কোনো আগা মাথা নেই। আচ্ছা, হ্যাঁ, যে অবস্থা বেহাল দশের চোখের সামনে, এটা প্র্যাকটিক্যাল। এখান থেকে সোজা চলে যান আপনি মানে বর্ডার, গোলচক্কর। গোলচক্করে একটা প্রজেক্ট আছে লাইট হাউস, অবস্থাটা কি? লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা যার থেকে যেমন পেরেছে অ্যাডভান্স টাকা দিয়েছে গরিব মানুষ। কি অবস্থা? আজ কত বছর হলো? বামফ্রন্টের আমলে যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা মাফিক লেফট ফ্রন্ট গভর্নমেন্ট যদি 18তে ফিরে আসতো, লেফট ফ্রন্ট গভর্নমেন্টের যে অতীতের কাজের রেকর্ড, তা কি ইন্ডিকেট করে? লেফট ফ্রন্ট সমস্ত কাজ সঠিকভাবে করেছে আগে। এখন একটা গভর্নমেন্ট তো এটা চলমান প্রক্রিয়া, ভোট আসবে, সরকার আসতেও পারে, যেতেও পারে। 18তে ওরা নানা কথা বলে সরকারে এসছে, অসত্য কথা বলেছে, টাকার জোরে এসেছে, বিভিন্ন ভাবে ওরা ছলাকলা অবলম্বন করেছে, এসেছে ওরা। তারপরে তো এসে মানুষ অভিজ্ঞতা হচ্ছে ওরা করছে না কিছুই, যা করছে সর্বনাশ করছে। যেটা আমি বলছি যে লেফট ফ্রন্টের আমলের যে প্ল্যানিং, সেই প্ল্যানিং মতো যদি হতো তাহলে তো কোনো কথা ছিল না। এটা হচ্ছে কোথায়? হচ্ছে না তো। এখানে তো কেউ এই রেসপন্সিবিলিটি নিচ্ছে না। এই গভর্নমেন্টের কাজের তো কোনো ডিসিপ্লিন নেই। এখন আপনারা বলছেন উন্নয়ন হচ্ছে না, মানে সরাসরি হচ্ছে না, মানে ধ্বংস। ওকে, আপনি উন্নয়ন বলছেন, বামফ্রন্ট আমলে যা হয়েছিল তা প্রায় ধ্বংসের মুখে করে ফেলেছে, নতুন করে কোনো কিছু হচ্ছে না। এখন আমরা যেটা বর্তমান সরকার যেটা বারবার বলছে যে বিভিন্ন প্রকল্প বর্তমান সরকারের, সেটা কেন্দ্রীয় হোক বা রাজ্য সরকারের প্রকল্প হোক, সেই প্রকল্পের আওতাধীন গোটা রাজ্যের যে বা জনসাধারণ, বিভিন্ন বর্গের যে জনসাধারণ, সবাই কিন্তু এই মুহূর্তে কভার্ড রয়েছে। কিছু না কিছু সাহায্য বা কিছু না কিছু ভাবে উপকৃত হয়েছে রাজ্যের মানুষ। সেটা প্রধানমন্ত্রী ঘর হোক বা জল জীবন মিশন হোক বা ভাতা যেটা 700 টাকা ছিল সেটা 2000 টাকা হোক, এমন ধরনের বিভিন্ন, বা স্বাস্থ্যক্ষেত্রে আয়ুষ্মান প্রকল্পের আওতায় হোক, মানুষ বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্পে বিনামূল্যে রেশন প্রদান হোক, মানুষ ভালো আছে এবং মানুষকে যতটুকু সাহায্য করা যায় তা করা হচ্ছে, এটা সরকার বলছে। তাহলে আপনারা বলছেন যে সরকার তো সরকারের কথা বলবে, হ্যাঁ, এগুলো ব্যাখ্যা করে প্রতিটার উত্তর দিতে পারি আমরা, কোনো সমস্যা নেই আমাদের দিক থেকে, আমরা দিতে পারি। পুরো অসত্যের উপর দাঁড়িয়ে আছে এই সরকার। আপনি বলছেন যে ভাতা 50,000-এর বেশি ভাতা থেকে নাম কেটে বাদ দিয়েছে। আচ্ছা, নতুন অ্যাপ্লিকেন্ট যারা, তাদের দিচ্ছে না। এখন তো বার্ধক্য ভাতা দিচ্ছে না, আটকা পড়ে আছে। নতুন ভাতা কোথায়? যারা পাচ্ছিল তাদের নাম বাদ দিয়েছে। তো এটা করে বাকি যারা আছে তাদের কিছু ভাতা বাড়িয়ে তারা দেখাতে চাইছে আমরা বাড়িয়েছি। তো নতুন ভাতা দিচ্ছে না নতুন অ্যাপ্লিকেন্ট যারা, পুরনোদের থেকে হাজার হাজার, আমি বললাম তো অ্যাটলিস্ট অন্তত পক্ষে 50,000 নাম্বার। তো এই কি হচ্ছে এটা?
আর যা যা বললেন বিভিন্ন কাজের ক্ষেত্রে, সেই কাজগুলি ফিল্ড এক্সপেরিয়েন্স কি? জিরো। জনগণ ক্ষিপ্ত। না হলে কি এরা বিধানসভা নির্বাচনে কার্যত এরা 20 থেকে 22% ভোট পেয়েছে। মতা সাহায্য না করলে এবং সন্ধ্যার বিকেলের পরে যদি ওরা ভোটের ক্ষেত্রে অনিয়মগুলি না করতে পারত, তাহলে তো এই গভর্নমেন্ট আসে না, বিজেপি পরাস্ত হয়। বিজেপি তো ভোট পেয়েছে, যদি আমি বলি ফেয়ার যদি হতো ভোটটা, 23-এর কথা বলছি আমি, যদি করতে পারতো ইলেকশন কমিশন, পারেনি। দ্বিতীয় বেলায় ভোট বিজেপি ঠিকই লুট করেছে সন্ধ্যা পর্যন্ত, আমাদের লোক তো ছিলই না, তাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে মথা তো বিভিন্ন জায়গার মধ্যে এটা করেছে, এটা উল্লেখ করলাম আমি। সেই ক্ষেত্রে বিজেপির কার্যত ভোট 20 থেকে 22 বা 25%, এর বেশি না। কেন হয়েছে? ডিউ টু অ্যান্টি পিপল অ্যাক্টিভিটিস। গভর্নমেন্ট সর্বতভাবে ব্যর্থ। চিফ মিনিস্টার ওরা চেঞ্জ করেছে কেন বলুক না, কোন উত্তর আছে? এখন ওদের মিল আছে ওদের শীর্ষ নেতৃত্বের মধ্যে। গত এক সপ্তাহে ওদের যে যুদ্ধ, বাক যুদ্ধ চলেছে, মানুষ কি বলছে? কখন হয় এটা? একটা গভর্নমেন্ট যখন কাজকর্মের ক্ষেত্রে দেউলিয়াতে পরিণত হয়, একটা গভর্নমেন্ট যখন জনগণের এক্সপেকটেশন অনুযায়ী তো কাজ করতে পারছেই না, ন্যূনতম কাজও করতে পারছে না, তখন নিজের ঘরে আগুন লাগে। এটা ক্ষমতার দম্ভ চলছে। সরকার তো বলছে রাজ্যে শান্তি শৃঙ্খলা পরিবেশ রয়েছে, মানুষ ভালো আছে, এবং অপরাধের ব্যাপার থেকে মানে নিচের দিক থেকে 3 নম্বরে রয়েছে রাজ্য। এখন সেই জায়গায় ধরে আমরা কি করে বলবো, বা আমরা কিভাবে বুঝবো, বা আপনারা কোন নিরিখে বুঝছেন যে মানুষ ভালো নেই? আচ্ছা, এখানে বক্তব্য হচ্ছে আইন শৃঙ্খলা। ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা, এ তো ঘোরাও হাসবে। ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা 18-র পরে সিপিআইএম এর বাড়িঘর, দোকানপাট লুট করা, ভাঙা, আগুন দেওয়া, রাবার বাগানে আগুন দেওয়া, মাছের পুকুরে বিষ দেওয়া, হ্যাঁ, মুরগির ফার্মে আগুন দেওয়া, কেমন পাকা ফসল কেটে দেওয়া, গোড়া, কেমন এলাকা ছাড়া করা, কোথাও যাওয়া যায় না, নর্মাল ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস করা যায় না, সোশ্যাল অ্যাক্টিভিটিস করা যায় না, পলিটিক্যাল তো পরের কথা, এ তো নিষিদ্ধ না। এই সন্ত্রাসের তো স্টিল না, আমি কথাটা এসছে এখান থেকে ঢিলছুড়া দূরত্ব, মোহনপুর প্রপার, জিরানিয়াতে বা বিভিন্ন জায়গাতে আরো এরকম পকেট আছে। আগরতলা শহরে রাজনগর থেকে ধরে রামনগর বিধানসভা কেন্দ্রের কিছু পকেটে আমি নিজে আক্রান্ত হয়েছি এদের দ্বারা। এদের মন্ডলের নেতারা, এদের মানে নেতৃত্ব জানে না বললে হবে, তাদের ইন্ধনে হয়েছে। তো এগুলো কি হচ্ছে? এগুলো নিষিদ্ধ তো। পলিটিক্যাল পার্টি কোনো অ্যাক্টিভিটিস করতে পারে না তো। আইন শৃঙ্খলা মানে কি? এখানে পুলিশ তাকিয়ে থাকে, পুলিশের সামনে করছে, পুলিশ মার খাচ্ছে। লাস্ট 10 দিন বিলুনিয়াতে পুলিশকে টেনে হেঁচড়ে নামিয়ে সেখানে ফুটবল খেলা হয়েছে পুলিশকে নিয়ে। কুমারঘাটে 2 পুলিশের কর্মীর পোশাক ছিঁড়ে মাথা ফাটিয়ে দিয়েছে। তো এ তো মন্ডল সরকার পক্ষের লোকজন। তো পুলিশ ইনসিকিউর, তো মানুষ সিকিউর কি করে হয়? কেউ বলছে না কি এটা? কেউ বলছে না তো। না, এই যে কেউ বলছে না। সন্ত্রাসের রাজনীতিতে আমরা গোটা দেশে যদি দেখি, তাহলে আমাদের রাজ্যে দুর্ভাগ্যবশত আমাদের রাজ্য এবং পশ্চিমবঙ্গের এই সন্ত্রাসের রাজনীতির ইতিহাস বহু পুরনো, এবং এই রাজনীতি এখনো আমাদের এখানে চলছে। এই সন্ত্রাসের আমি এই জায়গাটা একমত না। বামফ্রন্ট সরকারের সময় সন্ত্রাস ছিল না, আমি অন ক্যামেরা বলছি। আচ্ছা, বামফ্রন্ট সরকারের সময় এই রাজ্যে সন্ত্রাস ছিল না। না, এটা তো আমি জোর দিয়ে বলছি। এটা পশ্চিমবঙ্গের তৃণমূল সেম বিজেপির তো ভোটের রাজনীতিতে বামফ্রন্ট আমলে সন্ত্রাস ছিল না, সেটা তো আমরা মানতে পারছি না, এই মুহূর্তে মানতে পারছি কেন সংবাদ মাধ্যম হিসেবে আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে বামফ্রন্ট আমলে যেসব সন্ত্রাস হয়েছে, তার আগেও কংগ্রেস টিউজিএস জোট আমলে যেটা হয়েছে, কোনদিন ভোট লুট, কোনদিন পুলিশকে মারা না, বামফ্রন্ট আমলে কোনদিন বিরোধী দলের নেতাদের কর্মীদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, লুট করা, দোকানপাট লুট করা, এলাকায় বিরোধী দল করা যাবে না এমন হয়েছে?
না আমি উত্তর চাই, আমি উত্তর চাই। একদম একদম এটা হয়েছে বলতে একদম আমরা হয়নি বলতে পারবো না। হয়নি কোথায়? তাহলে আমি দৃষ্টান্ত চাই। দাদা আমি বলছি, আমি দৃষ্টান্ত দেব, দৃষ্টান্ত অবশ্যই 7.5 বছরে দেব না। এই যুগে আছে, আপনাদের যুগেও ছিল, সেটাকে নিয়ে বিতর্ক করে এই মুহূর্তে বিতর্ক আমরা করব না। আপনি বলবেন আপনার যুগে ছিল না। অবতীর্ণ হতে রাজি, আমাকে উদাহরণ দিতে হবে। না আমরা করিনি, কখনোই হয়নি। বামফ্রন্ট আমলে বা তার আগের আমলে যাদের সঙ্গে আপনারা জোট করে এবার 2023 নির্বাচন লড়লেন, সেই কংগ্রেস টিউজিএস এর আমলে কি হয়েছে, বাম আমলে কি হয়েছে, সেই সবগুলো কিন্তু ইতিহাসের পাতায় লেখা আছে। কম বেশি সব আমলই হয়েছে। না ওকে, এখন প্রশ্ন হচ্ছে পুলিশের এই জায়গায় আমি শেষ করে যাব, তারপরের টকে আমি যাব না। আপনি এখন না বলবেন, আমি হ্যাঁ বলবো। আমার কাছে এই মুহূর্তে দেখানোর মতো তো উদাহরণ দিয়ে দিন। আমি উদাহরণ দিলে মানবো না। বাম আমলে না, শিবম হত্যা কোন আমলে হয়েছে? একটা পার্টিকুলার না পাপাই হত্যা কোন আমলে হয়েছে? তাহলে আপনি তাহলে পাপাই হত্যা, শিবম হত্যা, গায়সুরি, আমি এভাবে তুলতে শুরু করলে এখন তো তাহলে আপনার সঙ্গে আমার সেই বিষয়ে আটকে থাকতে হবে। আমলে কোনোদিন কোনো হত্যাকাণ্ড হয়নি আমি বলেছি। সন্ত্রাস বলেছি বিরোধী দলকে রাজনীতি করতে দেওয়া হয়নি। বাড়ি ঘরে আগুন, আক্রমণ, লুটতরাজ হয়েছে না, সেটা হয়নি আপনি বলতে পারেন না এভাবে। দেখুন, আপনি বলতে পারেন যে হয়তো কম বেশি হয়েছে, কিন্তু সেটা হয়নি। ফ্রন্টের আমলে ডেমোক্রেসি পূর্ণ মাত্রায়। ওকে, আপনি সেটা সবচেয়ে ভালো বলতে পারবে মানুষ, রাজ্যের জনগণ ভালো বলতে পারবে দাদা। একদম, আপনি অন ক্যামেরা বলছেন, আমি অন ক্যামেরা বলছি যে রাজ্যের মানুষ। আমি কোন রাজনৈতিক দলের নই, আমি রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব নই, তবে কোন আমলে কি ধরনের রাজনৈতিক সন্ত্রাস হয়েছে তা অবশ্যই আমার মিডিয়া বা অন্য কোনো মিডিয়ার কাছে নথিভুক্ত আছে। তবে এই মুহূর্তে যেটা প্রশ্ন আপনি তুলেছেন এবং সেটা জানার বিষয় যে আপনি পুলিশের ভূমিকা নিয়ে কথা বলছিলেন। পুলিশের ভূমিকা অবশ্যই, এই পুলিশের ভূমিকা নিয়ে আমরাও প্রশ্ন তুলেছি। আমরাও আমার এই টক শোতে আমি অনেকভাবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছি। আজকেও আমরা দেখেছি দক্ষিণ ত্রিপুরায় বিরোধী দলনেতার সাথে পুলিশের ধস্তাধস্তি আমরা দেখেছি, সেই চিত্র এবং সেই খবর আমরা করেছি। এখন প্রশ্ন হচ্ছে পুলিশের ভূমিকা আজকে এই জায়গায় অবতীর্ণ হওয়ার পেছনের মূল কারণ কি বলে মনে করেন? মূল কারণ হচ্ছে মাথা, সরকারের নীতি, আনডেমোক্রেটিক কমিউনাল গভর্নমেন্ট, নিউ ফ্যাসিস্টিক ক্যারেক্টারিস্টিক্স এই গভর্নমেন্টের। ডেমোক্রেটিক রাইট দিচ্ছে না, মিছিল মিটিং করার সুযোগ দিচ্ছে না, আটকে দিচ্ছে। ইভেন লিডার অফ দ্য অপোজিশনও আটকে যাচ্ছে, কথা বলা যায় না। এই তো এর থেকে তো এই অবস্থা হচ্ছে, এর থেকেই তো এই অবস্থা। যার জন্য যে পুলিশ, আমি তো আগেই বলে গেলাম, পুলিশ themselves তারা আক্রান্ত না, পুলিশ আক্রান্ত। কিন্তু একাংশ বিশেষজ্ঞরা তো বলছেন যে পুলিশকে কাজ করতে না দেওয়াটা সেটা আজকের কোন ধরনের বর্তমানের একটা বৈশিষ্ট্য নয়। এটা মানে বহুদিন ধরেই আমাদের রাজ্যে পুলিশকে প্রভাবিত করা শাসক দল বরাবর পুলিশকে প্রভাবিত করে। কোন বিরোধী দল বলতে পারবে না, এখানে বড় বড় দল যারা অপোজিশন, বিরোধী দল না বলতে পারলে আমি তো বলতে পারবো। না দাদা, আমি বলছি পূর্ব থানায় দাঁড়িয়ে আমরা প্রাক্তন এমপি কে দেখেছি পুলিশকে ধমকাতে। আপনি কেন অ্যারেস্ট করলেন বলে ধমকাতে দেখলাম, যাকে অ্যারেস্ট করা হয়েছিল তাকে বের করে নিয়ে চলে যাওয়া হয়েছে। আমরা কোনোদিন এটা করিনি, না কোনোদিন না, কোনোদিন না। এটা একটা স্পোরেডিক ইনসিডেন্ট, তর্কাতর্কি হতে পারে, কিন্তু সিস্টেম ইটসেলফ এখন যেটা হয়েছে, ললেসনেস, এটা তো একেবারে জঙ্গলের রাজত্ব চলছে এখন। এর সঙ্গে আপনি তুলনা করছেন আগের একাত্তা ঘটনাকে। না, আমি তুলনা নয়, আমি জাস্ট বলছি করা যাবে না। না, এটা তুলনা নয়। আমি কি করে আলোচনা করা যাবে? না দাদা, আমি বলছি আলোচনা নয়, সবাই জানে। আমি বলছি আপনি একদমই হয়নি এরকম আমরা বলতে পারি। আমি তবে অবশ্যই আপনাদের ভোটের কথা বলি। গত 7.5 বছরে কোনো ভোট হয়েছে? কোন ভোটে ভোট দেওয়া গেছে? এখন তো আমাদের দেশের রাজনীতিতে এমনি বলে ভোট দিতে না পারলে ইভিএম নষ্ট। এটা হয়েছে কোনোদিন? তখন কোনোদিন হয়নি। আপনি যদি বলেন তখনও হয়েছে, কেউ মানবে এই রাজ্যে কেউ ওইটা কথাটা? না, তখন তো অন্যরকম ভোটে দাঁড়ানো যায় না, প্রচার করা যায় না। কেমন প্রচার করা যায় না, মিটিং করা যায় না, ইভেন কাউন্টিং হলে আক্রমণ, প্রার্থী কাজ করতে পারে না। কি ভোট হচ্ছে? ভোট তো হয়নি 7.5 বছর ধরে। আজকে আপনার ভিলেজে, পঞ্চায়েত থেকে ধরে লোকসভায়, ওকে, ভিলেজ কমিটি নির্বাচনের জন্য তিপ্রামথা কোর্ট অবধি গেছে।
বামফ্রন্ট ভিলেজ কমিটি নির্বাচনে দাবি করে আসছিল, আপনারা আইনতভাবে কোন রকম পদক্ষেপ নিয়েছিলেন? তীব্রামথার সঙ্গে তীব্রামথার নাম উচ্চারণ করে না না না, যেহেতু আপনি ভিলেজ কমিটি বিনষ্ট করার কোনো না 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 দাদা, আপনি বললেন ভিলেজ কমিটির কথা, তার জন্য আমি বললাম তীব্রামথার চেয়ারম্যান, তীব্রামথার দল অবস্থানটা কি? অবস্থানটা আমি শুধু বলছি, আনারস চিহ্ন বাদ পদ্ম চিহ্ন নিজের বোন প্রার্থী বিজেপি, তারপরে হাতাই কতরে দাঁড়িয়ে কতগুলি স্লোগান আমি মনে রাখাও তো কঠিন। তিপ্রালেন, গ্রেটার তিপ্রালেন বলছে, রাস্তা রুকো, হাই পাওয়ার মডালিটি কমিটি, তেমন ইন্টারলোকিউটার, হ্যাঁ, এ লাস্ট ফাইট বলছে, নো কম্প্রোমাইজ, হ্যাঁ, ওয়ান পেজ অ্যাকর্ড উইথ অমিত শাহ, কেমন এখন যেটা দিল্লিতে গিয়ে হইচই করছে কেমন। তারপরে শুধু তাই না, থাংসা, হ্যাঁ, তারপরে বলছে যে কনস্টিটিউশনাল সলিউশন কোনটা? গভর্নমেন্টের পার্ট এন্ড পার্সেল হচ্ছে মথা, দুজন মন্ত্রী, তাও আবার ক্ষমতা দেয় না বলছে দুদিন পরে পরে, তারপরে ওদের সঙ্গে গিয়ে মিটিং করছে, তারপরে এসে কোর্টে দাঁড়িয়ে বলছে এগুলো কি? এগুলো মাথায় টুপি পরানোর জন্য সরল মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা একটা গেম খেলছে। অ্যাকচুয়ালি তারা তো সেম সরকারের অংশ, ক্ষমতার ভাগ নিচ্ছে, এডিসি চালাচ্ছে, এডিসিটার 12টা বাজাচ্ছে, কাজ নেই, কম্ম নেই, খাদ্য নেই, অভাব, চাকরি বিষয় তো নেই। রাজ্য সরকার যেমন ব্যর্থ, এডিসি একই অবস্থা, ট্রিপল ইঞ্জিন। অনেকেই বলছে তো বামফ্রন্টের সুবিধা হচ্ছে দিল্লি, সেটা তো মানুষ, সেটা কি আপনারা মানেন কিনা যে এই আলোচনাটার পরে আমি কথাটা বলবো। এই হচ্ছে মথা, তো মথা সম্পর্কে আলোচনা করে আমাদের টেনে এনে লাভ নেই। আমরা রাস্তায় আছি। রাজ্য রাজনীতি নিয়ে যদি কথা হয়, বামফ্রন্ট নিয়ে যদি কথা হয়, তাহলে মথাকেও নিশ্চয়ই আনতে হবে, কারণ সেটাই, কারণ এখন ভিলেজ কমিটির নির্বাচনের কথা বললেন, তো ভিলেজ কমিটির নির্বাচন হোক বা এসআইআর হোক বা বিভিন্ন দাবিতে যেটা মানুষ বলছে, যেটা বিরোধী দল এই ধরনের দাবি আন্দোলন করে মাঠে থাকে, সেটা এখন মথা থাকছে, তাহলে সেই জায়গাতে মথাকে তো আনতেই হবে। মোটেই না, মোটেই না। সিপিআইএম গত 7.5 বছর ধরে জীবন বাজি রেখে বারবার রক্তাক্ত হয়ে একটা পার্টি অফিস ত্রিপুরা রাজ্যে নাই, রাজ্য অফিস সহ আগুন দেওয়া হয়নি, আক্রমণ করা হয়নি। তারপরেও ইনস্পাইট অফ অল দিস অ্যাটাকস, কেমন না, আমরা ফেস করে আমরা রাস্তায় আছি। প্রচার মাধ্যম সেটা কিভাবে আনছে না আনছে জানি না, কিন্তু লড়াইয়ে আমরাই আছি। মথার প্রশ্ন আসবে কি করে এখানে? মথা তো বিজেপির দালালি করছে। মথা সরল প্রাণ উপজাতি জনগণকে বিভ্রান্ত করার জন্য, হ্যাঁ, গাছেরটা খাচ্ছে, তলেরটাও খেতে চাইছে, এটা ধরা পড়ে গেছে। না, এখন এই মথার প্রভাবে তো নেতৃত্ব দেউলিয়ায় পরিণত হয়েছে রাজনৈতিক দিক থেকে, এটা ঘটনা সামন্ততন্ত্রের প্রতি। না, এখন এই প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বে মথা তো গোটা পাহাড় জুড়ে যেভাবে তাদের সাংগঠনিক বিস্তার করেছে, তাতে তো সবচেয়ে বেশি লস তো বামফ্রন্টের হয়েছে। রিয়েলাইজেশনে আসছে মানুষের, এটা আসে একটা সময়, বিভ্রান্তির কবলে পড়লে এটা হয়। তার যে চরিত্র, তার যে মানে তার যে কথাবার্তা ধরা পড়ে যাচ্ছে। আমি তো বললাম শব্দগুলো, কোথায় এগুলো? এগুলো তো বলেছিল হাঙ্গার স্ট্রাইক, আমৃত্যু, কোথায়? তারপরে এই যে হলো ট্রাইপার্টাইট যে চুক্তি করলো বলছে, কি এক পাতার একটা চুক্তি, কি এটা কলা পাতায় পরিণত হয়েছে। এখন সেই দাবিগুলো পূরণ হয়নি বলেই তো আবার সোচ্চার হয়েছে। আরে এ তো আন্তরিক কথা না, এ তো মাথা চোখে ধুলো দেওয়ার জন্য এটা করছে। আচ্ছা, মানে এডিসি নির্বাচন কি সামনে রেখে? মাথা সম্পর্কে বললাম তো, কাজে এরা আনডেমোক্রেট। এখানে তারা ভোট করতে হলে ভোট দিতে দেয় না, আর ওখানে তো ভোটই করছে না। লেফট্রন্টের সময় 12 মাসে 13 পার্বণের মতো ভোট হতো, 94-95% পর্যন্ত সমস্ত ভোটার ভোট দিত। হ্যাঁ, দিন থেকে রাত পর্যন্ত হতো ভোট, কারোর কোনো অভিযোগ থাকতো না। এখন তো ভোটই করে না, হলে পরে ভোট দিতে দেয় না। তখন তো আবার সায়েন্টিফিক রেগিং বলে একটা কথা শুনতাম আমরা। এই সমস্ত কথা ভিত্তিহীন বলে লাভ নেই। ইলেকশন কমিশন আছে, ত্রিপুরার ভোট মডেল ভোট ত্রিপুরার, সেশন থেকে ধরে, এইসব কথা বলে লাভ নেই। ওকে, এখন আরেকটা প্রশ্ন হচ্ছে দাদা, আপনি যেটা বলছিলেন যে রাস্তায় বামফ্রন্ট আছে এবং 7.5 বছর ধরে ময়দানে বামফ্রন্ট আছে। আমরা যদি পাহাড়ের দিকে একটু নজর রাখি, যেহেতু আপনি মথার কথা বা আমরা রাজ্য রাজনীতিতে দুই শরিক কথা, সংঘাতের কথা শুরুতেই বলেছি আমি। এখন রাজ্য রাজনীতিতে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, শাসক শরিকের দুই সংঘাত পাহাড়ে বিশেষ করে এটা প্রকাশ্যে আছে, কিন্তু পাহাড়ে অন্য রাজনৈতিক দল সংগঠন করতে পারছে না বলে জানা যাচ্ছে।
এখন আপনারা প্রত্যন্ত এলাকায় গ্রামে গঞ্জে করছেন, কিন্তু সমতলে পাহাড়ে সংগঠন করতে পারছেন কি? হ্যাঁ, করতে পারছি। আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। আমরা টার্গেটে। কোথায় সমস্যা কি হচ্ছে? টার্গেট সমস্যা হচ্ছে কাজ করতে দিচ্ছে না ফেলি। কারা? সরকার পক্ষের লোকজন, এডিসির যারা আছে, রাজ্য সরকার যারা আছে, উভয় দিক থেকেই হচ্ছে। তারপরেও মানুষের মধ্যে একটা পরিবর্তন আছে। আচ্ছা, মানুষ বুঝতে পারছে বিজেপি ঠকিয়েছে, সর্বনাশটা বড় বৃহৎ সর্বনাশ বিজেপি করেছে, আর বাকিটা মথা বিজেপিরই অংশ। ওরা উভয়ে খেলছে। আসলে পর্দার আড়ালে ওরা হাতে হাত ধরে আছে। আড়ালে কেন, প্রকাশ্যেই তো ক্যাবিনেটের অংশীদার তারা। স্বাভাবিকভাবেই এই উভয়ের বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে। মানুষের মধ্যে রিয়েলাইজেশন আসছে, মানুষ এগিয়ে আসছেন, এটা পজিটিভ। ওকে, আজকে যে একটা ডেভেলপমেন্ট আমরা দেখলাম, মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবং নর্থ ইস্টের আরো কয়েকজন নেতা অন্যান্য দলের মঞ্চ থেকে ওনারা ঘোষণা কিছুদিন ধরে অনুপ্রবেশ নিয়ে একটা বিশাল ইস্যু তৈরি হয়েছে, অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশ নিয়ে। এখন আপনাদের নজরে অবৈধ দিন আগে, দুদিন কেন, আমি কালকেই রাতে ফিরেছি সেখানে কাঞ্চনপুরে শুনে এলাম মন্ডলের লোকেরা সীমান্ত ক্রস করিয়ে হিন্দু বাংলাদেশের বেআইনি ভাবে কাঁটাতারের ফাঁক ফুকর দিয়ে তুলে এনে ৩-৪টে অটো করে আনছিল। তারপরে বোধহয় মানুষ টের পেয়ে তাদেরকে বোধহয় ধরেছে বা কি করেছে, পালিয়ে গেছে, কিছু ঢুকেছে। এইরকম চলছে, সরকার পক্ষের লোকেরাই করছে। এইটুকু আমি এখানে বলতে পারি। আমি গতকাল শুনে এলাম আর কি, উত্তর ত্রিপুরাতে। না, সেটা আপনি শুনলেন, তার মানে আপনি বলছেন যে এখনো অবৈধ অনুপ্রবেশ হচ্ছে বলে সরকার পক্ষের লোকেরা প্রশ্রয় না দিলে এটা কি করে সম্ভব? তাহলে এই যে কাগজপত্র নাকি করে ফেলছে, কাগজপত্রও করে ফেলছে, কিভাবে করতে পারছে? ওকে, এটাও কি মানে এই আমলেই হচ্ছে বলে আপনি বলবেন না? এটাও আগে থেকে আমাদের এই আমল চলছে? আমি আগের তথ্য তো আমার কাছে নেই, বলতে পারছি। আপনি প্রশ্নটা আনলেন বলে আমি বললাম আর কি। ঠিক, আমরা বিধানসভায় আগে দেখেছিলাম যে অনেক আগে তৎকালীন সময় কংগ্রেস তুলেছিল। আমি সেটা ওইভাবে বলতে পারছি। এখন যাদের এই যে ত্রিপুরা মথা যে আন্দোলন করছে, ইভেন কি আমরা দেখলাম যে ত্রিপুরা সিভিল সোসাইটির নামে একটি বন্ধ ডাকা হয়েছে কিছুদিন আগে রাখছে, এবং সেই বন্ধকে কেন্দ্র করে কিছুক্ষণ আগে আপনি যেটা বলছিলেন যে কমলপুর শান্তিবাজারে বললেন বন্ধের কথা। বন্ধের, আচ্ছা, উত্তর গেটে কি হলো দেখেছেন তো? একজন মোটর সাইকেল আরোহী কাজে যাবেন, পুলিশের এডিশনাল এসপি, এসডিপিও র্যাঙ্কের অফিসাররা বলছে আপনি কেন যাচ্ছেন? দেখছেন না মানুষ যাচ্ছে না, চলে যান বাড়ি। দাঁড়িয়ে আছে মাথার লোকেরা। ডিএম অফিস তালা দিল, পুলিশ গার্ড করে নিয়ে গেল। ডিএম অফিস গিয়ে তালা দিচ্ছে মাথার লোকেরা। ত্রিপুরা রাজ্যে আমরা আর কি দেখব? হাস্যকর বললেও তো এটা কম বলা হয়। পুলিশ বন্ধ সাকসেস করার জন্য সাহায্য করছে, পুলিশ ডিএম অফিসে তালা দেওয়ার ক্ষেত্রে সাহায্য করছে। একটা দৃষ্টান্ত, একদম চোখের সামনে তো দুইটা ঘটনা, ডিএম অফিসে তালা আর এবার যে তারা করলো বন্ধটা, পুলিশ হেল্প দেন। ওকে, সেই বিষয়টাতে আপনাদের, সেটা তো বন্ধের বিষয় গেল, কিন্তু আমি জানতে চাইছিলাম যে অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে আপনাদের বা বামফ্রন্টের অবস্থান কি? মানে তাদের চিহ্নিতকরণ করা বা তাদেরকে পুশব্যাক করা বা ডিটেইন করা, ডিপোর্ট করা, এগুলো নিয়ে আপনাদের কি মতামত? একটা বিষয় ভুললে চলবে না, এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি বলছে, ভারতের পার্শ্ববর্তী দেশ থেকে যদি অমুসলিমরা আসে, পার্টিকুলারলি হিন্দুরাই, তাহলে এখানে একটা পার্টিকুলার বয়স মানে বছর বলে দিয়েছে, ওই বছরের মধ্যে যারা তারা নাগরিকত্ব পাবে। এটা কি আবেদন করলে এটা হয়? একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মের উপর দাঁড়িয়ে নাগরিকত্ব, এটা কি করে সম্ভব? এর থেকেই তো মদত পাচ্ছে এই যে অনুপ্রবেশ হচ্ছে। এই ধরনের কথাবার্তা, এই ধরনের আইন কানুন করলে পরে এটাই তো সরকার পক্ষের লোকেরা ব্যবহার করে অনুপ্রবেশ ঘটাচ্ছে। তাহলে এটা আমরা একেবারেই তো সমর্থন করি না, আমরা বিরোধিতা করি। এটা কেন হবে? ইন্দিরা মুজিব চুক্তির ভিত্তিতে যেটা হয়েছিল আগের কথা, সেটা তো সর্বজন স্বীকৃত গৃহীত, আচ্ছা হয়েছে যারা এসছে একটা ভিত্তিবর্ষ ধরে, এটা বিভিন্ন রাজ্যেই হয়েছে। ওকে, তারপরে যারা এসছে এখন লুকিয়ে ছাপিয়ে যেটা হচ্ছে, এটা তো সিএ এর দ্বারা উৎসাহিত হয়ে অনেকে বলছে করছে, বিভিন্ন পেপারেও লিখছে এগুলো।
কাজে আমরা এই ধরনের বেআইনি অনুপ্রবেশের বিপক্ষে, সরাসরি বলছি আমরা অবশ্যই বিপক্ষে। আমরা বেআইনি অনুপ্রবেশের বিপক্ষে আপনারা বলছেন। এসআইআর নিয়ে গোটা দেশ তোলপাড় হয়েছে, এখনো তোলপাড় রয়েছে। প্রথম ফেজে বিহার এবং দ্বিতীয় ফেজে 12টি রাজ্যে, কিন্তু 12টি রাজ্যের মধ্যে অনেকেই সন্দেহ করেছিলেন যে ত্রিপুরা রাজ্যও হবে 12টির মধ্যে, ত্রিপুরা এবং আসামও হবে, কিন্তু সেকেন্ড ফেজের 12টি রাজ্যের মধ্যে ত্রিপুরা নেই। এসআইআর নিয়ে আপনাদের যে গোটা দেশের যা অবস্থান, সেটা ইন্ডিয়া ব্লকের যা অবস্থান সেটা আমরা দেখেছি, জেনেছি, কিন্তু রাজ্যে, আমাদের রাজ্য যেহেতু সীমান্তবর্তী রাজ্য, আমাদের রাজ্যে যে আপনি বলছিলেন যে বেআইনি অনুপ্রবেশ যারা, তাদের আপনারা সমর্থন করেন না, তাহলে আমাদের রাজ্যে বেআইনি ভাবে অনুপ্রবেশ করে, কিছুক্ষণ আগে আপনিও বলছিলেন যে কাগজপত্র, হ্যাঁ শুনে এসছেন আপনি, যে কাগজপত্র করে নিচ্ছে, তাহলে তাদের ক্ষেত্রে এসআইআর প্রয়োগ করে ভোটার তালিকা সংশোধন করাটা কি ঠিক হবে না? এসআইআর লক্ষ্য তো এটা না, এসআইআর লক্ষ্য তো অন্য জায়গায়। এইটাও আজকের উদাহরণ। কলকাতা থেকে একজন আমাকে ফোন করেছে এখানে আসার আগে, 2002 সালের ভোটার তালিকা লাগে, সেখানে এসআইআর এর কাজ শুরু হচ্ছে। তো 2002 সালের ভোটার তালিকা যখন জিজ্ঞেস করলাম, বলছে না এখানে 2005-এরটা আছে, 2005-এরটা আছে। একজন আধিকারিককেও জিজ্ঞেস করলাম, বলছে 2005-এরটা দেওয়া যাবে, 2002-এরটা নেই। তো 2002-এ এখানে মা বাবার নাম ছিল, ছেলে যদি বাইরে চাকরি করতে যায়, কলকাতায় থাকে, তাহলে তার নামটা উঠবে কি করে? আর নাগরিকত্ব পরীক্ষা করার দায়িত্ব ইলেকশন কমিশনের তো না। নাগরিকত্ব পরীক্ষা করার দায়িত্ব ইলেকশন কমিশনের না। ইলেকশন কমিশনকে সুপ্রিম কোর্টও বলেছে আধারের উপর ভিত্তি করে ভোটার লিস্টে নাম। এতদিন যে বাৎসরিক যে একটা ভোটার লিস্টে যে রিভিউ হতো, নাম তোলা বাদ দেওয়া হতো না জানুয়ারি মাসে, এটা অসুবিধাটা কি ছিল? অসুবিধা ছিল না তো। যেমন এখন আমরা বিদ্যুতের যে মিটার, ডিজিটাল মিটার ব্যবহার করে, আগেরটা অসুবিধা নেই, এখন হঠাৎ করে বলছে স্মার্ট মিটার। তার মানে কি ডাল মে কুছ কালা হ্যায়। এসআইআর 2005-এ হয়েছে, ঠিক আছে, কিন্তু সিটিজেনশিপ এর প্রশ্নে নাগরিক 20টা ডকুমেন্ট প্রথম বলা হচ্ছিল। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে বলেছে নাগরিকত্বের ব্যাপারটা ইলেকশন কমিশনের দেখার ব্যাপার না। অতএব এটা তো সমর্থন করি না আমরা, মানে সুপ্রিম কোর্টের কথাটাই ঠিক। কাজেই সাধারণভাবে ভোটার লিস্টে যাদের নাম আছে, প্রকৃত ভোটার, তারা যাতে কেউ বাদ না যায়। এটা কেন উঠেছে কথাটা? বিহারের ক্ষেত্রে 65 লাখ ভোটারের নাম বাদ হয়েছে, মহারাষ্ট্রে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। পরিযায়ীরা বাড়ি থেকে দূরে কাজ করে, এখন তাদের নাম কেটে বাদ দিয়ে দিলে সমস্যা। ভারতবর্ষের নাগরিককেও তো কাউকে কাউকে পুশব্যাক করা হয়েছে, আমরা দেখছি পেপারে আসছে। প্রকৃতপক্ষে ইন্ডিয়ান সিটিজেন পুশব্যাক করে দিয়েছে, এখন তাকে আনার আবার প্রশ্ন, তখন আবার কাঠখড় পুরাতে হচ্ছে। কাজেই এসআইআর ব্যাপারটা খুবই সন্দেহজনক, এ নিয়ে কথা আছে। কিন্তু এসআইআর এখন প্রশ্ন হচ্ছে যে, এখানেই প্রশ্ন, আপনার অবস্থান আপনি বুঝতে পেরেছি আমরা, আপনারা বিরোধিতা করছেন, কিন্তু বিরোধিতা কিভাবে করছি? হ্যাঁ, মানে নাগরিকত্ব বিচারে ভোটার বাদ হোক, ঠিক, ভূ থাকলে কেমন, কিন্তু কাজ করছে বাইরে, তার নাম তো থাকবে। যাদের মারা গেছে, এখন বিহারে যেরকম আপনি বলছেন 65, তার মধ্যে 22 লাখ তো মারা গেছে, তাদের নাম ছিল। না না না, আরে মারা গেছে এক পরিবারের মধ্যে। দেখা গেছে কর্ণাটকে কদিন আগে বললেন না, কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী 80-100 কত জনের নাম একটা ঘরে। এমন হলে এটা কি? আমরা বলছি মৃত বাদ যাবে, ঠিক, মৃত হলে বাদ যাবে, কেমন। তারপরে ধরুন প্রকৃত ভোটার যদি বাদ থাকে, তার নাম উঠবে, এটা ঠিক। একজন ভোটারের নাম একাধিক জায়গায় থাকবে না, তাহলে তো এসআইআর প্রয়োজন। এখন তাহলে শুধু নাগরিকত্ব বাদ দিয়ে বাকিটা এসআইআর কি বাৎসরিক যে রিভিউ হতো, সেটাই, এটা অসুবিধা কি ছিল? অসুবিধা নেই। তারপরেও যদি ইলেকশন কমিশন মনে করে আরো পরিশুদ্ধ ভোটার লিস্ট করবেন, করতেই পারেন, কিন্তু যা বলছেন তারা, ডকুমেন্ট এই লাগবে সেই লাগবে, তারপরে সিটিজেনশিপ মানে নাগরিকত্ব যাচাই করবে, এগুলো সন্দেহজনক। এই জন্যই তো বিরোধিতা। ওকে, তাহলে এসআইআর নিয়েও আপনাদের বিরোধী আমরা জানিয়ে এসেছি, আমরা কোন কোন জায়গায় জানিয়েছি, কোন কোন পয়েন্টে, সেটা বলে এসেছি। সরলীকরণ কিন্তু না, ওভারঅল আমরা বলিনি, আমরা বলেছি এই জায়গাগুলো আমরা সমর্থন করি না। ওকে, এখন অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। একটা শেষ প্রশ্ন, রাজ্যের জনগণ 2018 সালে আপনি বলছিলেন, বা আপনি না, আপনাদের সবসময় আমরা এটা শুনি যে মানুষকে ভুল বুঝিয়ে বা প্রলোভন দেখিয়ে 2018-তে বর্তমান সরকার এসেছিল। এখন মানুষ 2018 সালের নির্বাচন
সঠিকভাবে হয়েছে সেটা তো আপনারা মানেন। তৎকালীন 2018 সালে বামফ্রন্ট সরকার তো, আমাকে থামাবেন না, সঠিক ভোট হয়েছে, কিন্তু ভোটটাকে বিজেপি নিজের পক্ষে আনার জন্য ইলেকটোরাল বন্ডের টাকা জলের মতো ছিটিয়েছে। তার মানে কি, কলঙ্কিত করেছে ওদের দিক থেকে। আমি বলছি আপনাকে, আর কি করেছে, এমন টাকা ঢেলেছে অসত্য প্রচার। এই যে ভিশন ডকুমেন্ট, আমরা যদি আসি তাহলে 293 বা 98 প্রতিশ্রুতি, তার মধ্যে প্রথম পাতায় এই প্রতিশ্রুতি, বছরে 50,000, 10,323 চাকরি, তারপরে ইত্যাদি ইত্যাদি যে বলেছে, সবটাই বোগাস। এখন সেটা প্রমাণিত হচ্ছে। তার ভিত্তিতে একাংশের ভোটার মনে করলেন যে মানিকবাবু সৎ মানুষ, গভর্নমেন্ট ভালো কাজ করেছে লেফট ফ্রন্ট, কিন্তু যেহেতু দিল্লিতে বিজেপি আছে, রাজ্যে এলে কাজ করবে বলছে, একবার দিয়ে দেখি। একবার দিয়ে দেখার পরে যখন মানুষ বিভ্রান্ত হলেন, তখন মানুষ যে আবার তাদের বিরুদ্ধে ভোট দেবেন এই সুযোগই তো মানুষকে দিচ্ছে না। এরা ভোটই তো ডাকাতি করে ফেলছে আগরতলা শহরে, অন্য জায়গা তো দূরের কথা, চোখের সামনে প্রেস দেখছে তো। আমি নিজে তো ভুক্তভোগী, উপনির্বাচনে দাঁড়ালাম, এখানে প্রার্থী করলো আমাকে, তো সারাদিনে তো ভোট কেন্দ্রেই ঢুকা গেল না কোথাও। কাজে এটা তো গেল এই সরকারের যে কাজকর্ম, যেটা আমি বলবো এখানে লাস্ট কথা, মানে সব দিক থেকে এই সরকার গণতন্ত্র হত্যাকারী, মানে রেকর্ড সৃষ্টিকারী, দুর্নীতিগ্রস্ত। ব্যাখ্যা করতে গেলে টাইম লাগবে। নারীদের উপর নির্যাতন গত 1 মাসে 13টা ঘটনা, উদয়পুরের ঘটনা, শিহরণ জাগানো ঘটনা, মানে আটকে উঠবে মানুষ। এমএলএ রিলেটিভ যুক্ত বলছে, মানুষ বলছে, এটা দল বাদ দিয়ে কথা বলতে হবে এখানে। পুড়িয়ে ফেললো মহিলাকে, বাচ্চাটাকে মাটিতে পুঁতে ফেললো পানিসাগরে। একের পর এক ঘটনা ঘটলো এইভাবে। 13টা ঘটনা ঘটেছে 1টা মাসে। আগের ঘটনা বাদ দিলাম, এটা চলেছে। কাজ নাই, খাদ্য নাই, চাকরি, টিপিএসসির চাকরি থেকে আরম্ভ করে রেগার কাজ। কোথায় কাজ? মানুষের হাতে পয়সা কোথায়? মানুষ যে মার্কেটে যাবে, অর্থনীতি যে চাঙ্গা হবে, চাহিদা বাড়বে, কোথায়? ক্রয় বিক্রয় কোথায়? নাই তো। উৎসবগুলো গেল, বাজার হাহাকার, অভাব তো মানুষের, বুঝতে হবে। তো এই হচ্ছে অবস্থা। তারপরে জিনিসপত্রের দাম ভয়াবহ। এইখানে সরকার ব্যর্থ। তার উপরে ডিপার্টমেন্টগুলো আছে, শিক্ষার ক্ষেত্রে বেহাল দশা, শিক্ষার যে অবস্থা করেছে। হ্যাঁ, প্রতিটি ডিপার্টমেন্ট এইভাবে মানে মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। এবং নেশা, সেটা নিশ্চয়ই আমি একটু সময় পাবো এটা বলার, নেশার ক্ষেত্রে জিরানিয়াতে 16 তারিখ হলো, এর মধ্যে ধরা পড়েছে, বলছে আচ্ছা দেখবো কনভিকশন হয় কিনা। নেশাগার বাড়ি এখন পর্যন্ত 1% কনভিকশন, অনলি 1%। 9-10 গুণ ছাড়া পেয়ে গেছে। নারী নির্যাতনকারীদের মধ্যে 14 থেকে 16% কনভিকশন। কেমন? মুখ্যমন্ত্রী তো খুন হয়েছে স্বীকারই করতে রাজি না। আমরা আমাদের 39-40 জন কমরেডকে হারিয়েছি, নাম নিশানা পরে দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো বলছে খুনই হয়নি, মার্ডার করেছে। মানসিক যন্ত্রণায় অনেকে হার্টফেল করেছে, কিছু করতে পারে না। গত 7.5 বছরের কাহিনী রাজ্যের মানুষ জানে না। তাইলে এই যে নেশার কারবার, যেটা বলছিলাম, নেশার কারবার সারা রাজ্য ছেয়ে ফেলেছে। নতুন প্রজন্ম, কোট্টা না কি বলে এটাকে, এটার থেকে ধরে নেশা পাচার, মন্ডলের লোকজনের প্রশ্রয়ে, সরকার পক্ষের লোকজনের প্রশ্রয়ে গাঁজার চাষ, গোটা রাজ্যে রমরমা, মদের লাইসেন্স কি পরিমাণে দিয়েছে। তো এগুলো তো রাজ্যে, ছোট্ট রাজ্য, মানুষ দেখছে তো। না, এখন অনেকেই তো বলছে এই বীজ তো আগেই বপন করা হয়েছিল, এই প্যারালাল ইকোনমি তো আগের থেকেই ছিল, আগের আমলেই ছিল। কেউ বিশ্বাস করবে এটা? আগের আমলে গাঁজার চাষ হতো, না করছি না, সেই জায়গায় সরকার উদ্যোগ নিয়ে গাঁজার চাষ যারা করতো তাদেরকে এনে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বসিয়ে বলেছে অন্য কিছু লাগাও, চায়ের বাগান করো, রাবার বাগান করো, বা অন্য কিছু করো, অন্য ফার্ম করো, সাহায্য করেছে। আর এইভাবে অনুষ্ঠানের সময় ফুরাচ্ছে। দাদা, একটা শেষ প্রশ্ন, আপনি কোনদিন না, আপনার কথা নিশ্চয়ই দর্শকরা বুঝতে পেরেছে। একটা শেষ প্রশ্ন, আমরা জোট আমলে দেখেছিলাম এই ধরনের আপনাদের অভিযোগের ফলে
ব্যাপক আন্দোলন আমরা জোট আমলে দেখেছিলাম, বা তারও আগে ওই 88 থেকে 92। হ্যাঁ, জোট আমলে আমরা দেখেছিলাম ব্যাপক আন্দোলন আমরা দেখেছিলাম। তৎকালীন সময় আমরা দেখেছিলাম যে এই যে আপনি বলছিলেন যে 49 জন কমরেড আপনাদের খুন হয়েছে, না 39 থেকে 40 জন, এই এখন এই সরকার আমলে। তৎকালীন সময় যে যারা খুন হয়েছিল বা যাদের উপর নির্যাতন হয়েছিল তাদের নাম ঠিকানা দিয়ে আমরা দেখেছিলাম বই প্রকাশ হতে, আমরা ব্যাপক আন্দোলন দেখেছিলাম। কিন্তু এই 7.5 বছরে বিশেষজ্ঞরা বলেন, আমার খুব বেশি সময় নেই, উত্তরটা ছোট্ট করে চাইব, বিশেষজ্ঞরা বলেন যে এবার বামফ্রন্ট যে আন্দোলন করে সেটা ক্ষণস্থায়ী হয় এবং তার ফলপ্রসূ আন্দোলন হয় না। সেটা কি শুধুই লোক দেখানোর জন্য যে মাঠে আছেন আপনারা তার জন্য আন্দোলন হয়, নাকি আন্দোলনটা শেষ জায়গায় নিয়ে যেতে পারেন আপনারা? আপনি বিশ্বাস করেন এটা? না, লেফট ফ্রন্ট সিপিআইএম বলেন, লেফট ফ্রন্ট তো নিশ্চয়ই আছে, সিপিআইএম আন্দোলন একটি আন্দোলনও যার সুনির্দিষ্ট ভিত্তি নেই এমন কোন ইস্যুতে করে না, নাম্বার 1। নাম্বার 2, আমরা ম্যাক্সিমাম চাই, মানে 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 সর্বোচ্চ সংখ্যক মানুষকে সে আন্দোলনে সামিল করাতে। ইভেন আমাদের দলে যারা নেই তাদেরকেও আমরা আহ্বান জানাই। এই আলোচনা তো আমি বলছি, ইভেন বিজেপিতে যারা আছে যদি রিয়েলাইজেশন থাকে যে না এই সরকার ঠিক মতো কাজ করছে না, প্লিজ কাম আপ, আসুন গণতন্ত্র পুনরুদ্ধার থেকে ধরে রুজি রোজগার থেকে ধরে নেশা বিরোধী আন্দোলন, এভরিথিং, সমস্ত ক্ষেত্রে কাজ খাদ্য দাবিতে এগিয়ে আসুন। আমরা স্থানীয় দাবিতে আন্দোলন করছি। জিতেন্দ্র চৌধুরী আজকে যে মিছিলটা করলেন সাবরুমে, সেই সমস্ত দাবি, মানুষের কথা, পুলিশ আটকে দিল যেটা, সেখানে প্রতিবাদ করেছেন তিনি। তো এইভাবেই আমরা লড়াইয়ে আছি এবং আমরা ফলপ্রসূ লড়াইয়েই আছি। এখন ব্যাপার হচ্ছে পুলিশ যদি, অ্যাডমিনিস্ট্রেশন যদি সেই লড়াইয়ে বাধা দেয়, বাধা অতিক্রম করেই আমরা করছি, হচ্ছে মানুষ বাড়ছে দিন দিন, এই হচ্ছে আমাদের প্রচেষ্টা। সময় ফুরিয়ে গেছে, আমরা লড়াইয়ে উত্তর দেব লড়াইয়ের মাধ্যমে। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়েছে। অসংখ্য ধন্যবাদ দাদা সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। আপনাদের ব্যস্ততার মধ্যেও আছে গুরুত্বপূর্ণ আলোচনা। তাহলে তো এটা আমি বলছি, দুজনের কথা বলছিলাম যখন, তখন তো বিতর্ক হতেই পারে। একটা যেহেতু আলোচনা, প্রাণবন্ত আলোচনা হলে তো বিতর্কটা খুব স্বাভাবিক। একদম, আমি তো সেটা। অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই আপনাদের অবস্থান জানার জন্য আমাদের আজকের এই টক শো, এবং অবস্থান আমরা জানলাম, এবং বামফ্রন্ট কি চাইছে, রাজ্যের মানুষের জন্য কি চাইছে, রাজনীতির জন্য কি চাইছে, রাজ্য রাজনীতির জন্য, এবং আপনাদের বর্তমান অবস্থান কি সেটাও আপনি স্পষ্ট করলেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, বামফ্রন্ট এখন রাজ্যের প্রধান বিরোধী শক্তি। তারা সরকারকে ব্যর্থ বলছে, কিন্তু মানুষের প্রশ্ন, বামফ্রন্ট কি শুধুই প্রতিবাদ করছে, না বিকল্প কোনো পথের সন্ধান দিচ্ছে? বিরোধী দলের বিক্ষোভ প্রতিবাদের মধ্যে সাধারণ মানুষের কি কণ্ঠ খুঁজে পাচ্ছে? শুধু সমালোচনা আর প্রতিবাদ করে কি রাজনৈতিক বিশ্বাস ফিরে পাবে বামফ্রন্ট, নাকি মানুষের আস্থা অর্জনে অন্য কোনো পথেও হাঁটবে দল? আগামী দিনে সেদিনের নজর রাখছি আমরা, আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।